বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিষয় হলো 25913, বিষয়ের নাম রসায়ন। আজকের অধ্যায় হলো বৃত্তিমূলক রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, RSA, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1200। সাবজেক্টের নাম হলো 25913 রসায়ন। এর TPC হলো 334। সাপ্তাহিক ক্লাস হবে 3টি, প্র্যাকটিক্যাল হবে 1টি, মোট 4 ক্রেডিট 200 নম্বরের। এই অধ্যায় হতে আমরা যেটা জানতে পারবো সেগুলো হলো ফুড সেফটি, definition of natural and approvable chemical preservatives, description of canning process of mango and pineapple, description of the canning process of fish and meat. এই সেশন শেষে আমরা যা শিখব, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক এবং অনুমোদিত রাসায়নিক সংরক্ষণকারী পদার্থের সংজ্ঞা, আম এবং আনারসের ক্যানিং প্রক্রিয়া বর্ণনা এবং মাছ ও মাংসের ক্যানিং প্রক্রিয়া সম্পর্কে ধারণা। বৃত্তিমূলক রসায়ন বা ভোকেশনাল কেমিস্ট্রি হলো ক্যারিয়ার কেন্দ্রিক বা রসায়ন শিক্ষা যা ফার্মাসিউটিক্যালস, পরিবেশ বিজ্ঞান, খাদ্য এবং কৃষির মতো নির্দিষ্ট শিল্পের জন্য ব্যবহারিক দক্ষতা শেখায়। ল্যাব টেকনিশিয়ান, মান নিয়ন্ত্রণ, রসায়নবিদ বা ফর্মুলেশন বিশেষজ্ঞের মতে ভূমিকার জন্য হাতে কলমে প্রয়োগ, সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সমস্যা সমাধানের উপর জোর দেয়। বিশুদ্ধ তত্ত্বের বাইরে চাকরির প্রস্তুতির দিকে এগিয়ে যায়। এটি সাধারণ বিজ্ঞানের বিপরীতে প্রয়োগকৃত রাসায়নিক জ্ঞানের উপর দৃষ্টি নিবদ্ধ করে। রাসায়নিক সম্পর্কিত ট্রেড এবং পেশায় তাৎক্ষণিক প্রবেশের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে। প্রায়শ সক্রিয় শিক্ষা এবং সিমুলেশন জড়িত। এ হলো ভোকেশনাল কেমিস্ট্রির ভূমিকা বা ইন্ট্রোডাকশন। প্রথম, জেনারেল অবজেক্টিভস, জিও 15.1, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক এবং অনুমোদিত রাসায়নিক সংরক্ষণকারী পদার্থের সংজ্ঞা। খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি হল এমন একটি অবস্থা ও প্রক্রিয়া যেখানে খাদ্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও ভোগের প্রতিটি স্তরে খাদ্যকে জীবাণু, রাসায়নিক বিষাক্ত পদার্থ ও ভৌত দূষণ থেকে নিরাপদ রাখা হয়, যাতে খাদ্য গ্রহণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি না তৈরি হয়। প্রাকৃতিক সংরক্ষণকারী পদার্থ বা ন্যাচারাল প্রিজারভেটিভস হলো সেই সব পদার্থ যা প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যায় এবং খাদ্যে যোগ করে নষ্ট হওয়া রোধ করা হয়। এগুলো সাধারণত গাছপালা, ফল, মশলা বা পানিজ উৎস থেকে আসে, যেমন লবণ, চিনি, ভিনেগার, লেবুর অ্যাসিড বা সাইট্রিক অ্যাসিড, মধু, মশলার তেল ইত্যাদি। এগুলো হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভ। অনুমোদিত রাসায়নিক সংরক্ষণকারী পদার্থ বা অ্যাপ্রুভাল কেমিক্যাল প্রিজারভেটিভস হলো এমন রাসায়নিক পদার্থ যা জাতীয় বা
আন্তর্জাতিক খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত। নির্দিষ্ট মাত্রায় খাদ্য ব্যবহার করা নিরাপদ এবং যা খাদ্যে অণুজীবের বৃদ্ধি, অক্সিডেশন বা পচন রোধ করে, যেমন সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম সরবেট, সোডিয়াম মেটাবাইসালফাইড, নাইট্রাইট বা নাইট্রেট ইত্যাদি। ফুড সেফটির উদ্দেশ্য হল খাদ্যকে জীবাণু, রাসায়নিক ও ভৌত দূষণ থেকে রক্ষা করা, খাদ্যবাহিত রোগ প্রতিরোধ করা, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা করা, মানসম্মত ও খাদ্য সরবরাহ নিশ্চিত করা, নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা। আর কিভাবে করবো সে প্রধান ধাপ বা উপাদানগুলো হলো পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা, সঠিক তাপমাত্রা ও রান্না ও সংরক্ষণ করা, বিশুদ্ধ পানি ব্যবহার করা, নিরাপদ কাঁচামাল নির্বাচন করা এবং প্যাকেটজাত খাদ্যের মেয়াদ দেখা। আর এর সুবিধা বা অ্যাডভান্টেজগুলো হলো অসুস্থতা ও খাদ্যবাহিত রোগ কমে, অপুষ্টি ও বিষক্রিয়া ঝুঁকি কমে যায়, অর্থনৈতিক ক্ষতি কমে যায়। এগুলো হচ্ছে এর সুবিধা খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি। খাদ্য নিরাপত্তা সম্পর্কে একটু জেনে, খাদ্য নিরাপত্তা বা ফুড সেফটি মানে হলো খাদ্যবাহিত রোগ প্রতিরোধ করার জন্য খাদ্যকে নিরাপদ রাখা, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা, সঠিকভাবে রান্না করা, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করা এবং নিরাপদ পানি ও কাঁচামাল ব্যবহার করা। এই 5টি মূলনীতি অনুসরণ করা জরুরি, যা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা BFSA সহ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO দ্বারা স্বীকৃত এবং এর মাধ্যমে জনস্বাস্থ্য রক্ষা করা হয়। এর মধ্যে 5 কি টু সেপার ফুড। 1 নম্বর, পরিষ্কার পরিচ্ছন্নতা বা ক্লিন। হাত, রান্নাঘরে সরঞ্জাম এবং খাবার তৈরির স্থান নিয়মিত সাবান ও পানি দিয়ে পরিষ্কার রাখতে হবে বা রাখা। 2, কাঁচা ও রান্না করা খাবার আলাদা রাখা বা সেপারেট করা। কাঁচা মাংস, মাছ, পোলট্রি এবং শাকসবজি থেকে রান্না করা খাবারকে আলাদা রাখা যাতে জীবাণু না ছড়ায়। 3, সঠিকভাবে রান্না করা বা কুক। খাবারকে যথেষ্ট সময় এবং সঠিক তাপমাত্রা রান্না করা যাতে ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়। 4, সঠিক তাপমাত্রা সংরক্ষণ করা বা চিল। খাবারকে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে নিরাপদ তাপমাত্রা রাখা যাতে ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি না হয়। 5, নিরাপদ পানি ও কাঁচামাল ব্যবহার। ইউজ সেফ ওয়াটার অ্যান্ড র ম্যাটেরিয়ালস। বিশুদ্ধ পানি এবং নিরাপদ ও টাটকা কাঁচামাল ব্যবহার করা। এই হচ্ছে 5 কি ফুড সেফার। কেন খাদ্য নিরাপত্তা গুরুত্বপূর্ণ? রোগ প্রতিরোধ। অনিরাপদ খাবার খেলে ডায়রিয়া, ক্যান্সার সহ 200 এর বেশি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। পুষ্টি। নিরাপদ ও পুষ্টিকর খাবার সুস্থ জীবনের জন্য অপরিহার্য, বিশেষত শিশু, বৃদ্ধ এবং অসুস্থদের জন্য। জনস্বাস্থ্য। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি সম্মিলিত দায়িত্ব, যেখানে সরকার, উৎপাদক এবং ভোক্তা সবার সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ BFSA এই সংস্থাটি নিরাপদ খাদ্য আইন 2013 এর অধীনে প্রতিষ্ঠিত এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে।
প্রাকৃতিক সংরক্ষণকারী পদার্থ বা ন্যাচারাল প্রিজারভেটিভ এর উদ্দেশ্য হল খাদ্যের মেয়াদ বাড়ানো, পচন ও অণুজীবের বৃদ্ধি কমানো, স্বাদ ও গুণাগুণ বজায় রাখা। এর প্রকারভেদগুলো হলো লবণ দ্বারা সংরক্ষণ করা, যেমন আচার, শুকনো মাছ। চিনি দ্বারা সংরক্ষণ করা, যেমন জ্যাম, জেলির মাধ্যমে। অম্ল দ্বারা সংরক্ষণ বা অ্যাসিড দ্বারা সংরক্ষণ করা, যেমন ভিনেগার, লেবুর রস। শুকানো বা ডিহাইড্রেশন, শুকনো মাছ, শুকনো ফল, মশলা ও ভেষজ তেল ব্যবহার করে, যেমন দারুচিনির তেল, লবঙ্গ তেল। আর এর এক্সাম্পলগুলো হলো বা উদাহরণগুলো হলো লবণ, চিনি, ভিনেগার, মধু, সাইট্রিক অ্যাসিড বা লেবুর অ্যাসিড, রসুন, আদা, দারুচিনি, লবঙ্গ ইত্যাদি। এগুলো হচ্ছে ন্যাচারাল প্রিজারভেটিভস এর এক্সাম্পল। আর এর সুবিধা বা অ্যাডভান্টেজগুলো হলো স্বাস্থ্য ঝুঁকি তুলনামূলক কম, স্বাভাবিকভাবে পাওয়া যায়, খাদ্যের স্বাদ উন্নত করে অনেক ক্ষেত্রে। আর এর অ্যাডভান্টেজ তো গেল, এবার ডিসঅ্যাডভান্টেজ বা অসুবিধাগুলো হলো সংরক্ষণ ক্ষমতা সীমিত, বেশি লবণ বা বেশি চিনি স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। এগুলো হচ্ছে অসুবিধা। প্রাকৃতিক সংরক্ষণকারী পদার্থ বা ন্যাচারাল প্রিজারভেটিভগুলো হলো এমন উপাদান যা প্রকৃতি থেকে আসে, যেমন উদ্ভিদ, পানি বা অণুজীব, এবং খাদ্য প্রসাধনী বা অন্যান্য পণ্যের সেলফ লাইফ বাড়াতে ব্যবহৃত হয়, যা অণুজীবের বৃদ্ধি রোধ করে এবং অক্সিডেশন বা নষ্ট হওয়া প্রতিরোধ করে। যেমন লবণ, চিনি, ভিনেগার, ভেষজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রোজমেরি, লবঙ্গ, মশলা, সাইট্রাস অ্যাসিড এবং উদ্ভিদের নির্যাস, যা অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন। অণুজীব দমন, ব্যাকটেরিয়া, ইস্ট ও ছত্রাকের বৃদ্ধিকে বাধা দেয়, অক্সিডেশন রোধ করে, খাদ্যের রং, স্বাদ ও পুষ্টিগুণ নষ্ট হওয়া থেকে রক্ষা করে। পানির শোষণ বা ডিহাইড্রেশন, লবণ ও চিনির মতো উপাদান পানি শোষণ করে অণুজীবের বংশবিস্তার বন্ধ করে। কিছু সাধারণ প্রাকৃতিক সংরক্ষণকারী আছে, যেমন লবণ ও চিনি ঐতিহ্যগতভাবে ব্যবহৃত, যা অণুজীবের জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করে। ভিনেগার অ্যাসিটিক অ্যাসিডের কারণে অম্লীয় পরিবেশ তৈরি করে, যা ব্যাকটেরিয়া ধ্বংস করে। ভেষজ ও মশলা, রোজমেরি, লবঙ্গ, দারুচিনি, থাইম, ওরেগানো ইত্যাদিতে থাকা অপরিহার্য তেল অণুজীবের কোষীয় কার্যকারিতা ব্যাহত করে। কিছু সাধারণ প্রাকৃতিক সংরক্ষণকারী আরও আছে, যেমন সাইট্রাস অ্যাসিড, যা লেবুর রস বা সাইট্রাস ফল থেকে প্রাপ্ত, যা অক্সিডেশন প্রতিরোধ করে। ভিটামিন সি ও ই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। উদ্ভিদ নির্যাস, রোজমেরি নির্যাস, গ্রেপ সিড নির্যাস, নিম তেল ইত্যাদি কার্যকর। ধোঁয়া বা স্মোকিং, ধোঁয়ার মাধ্যমে থাকা ফেনল অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। তার মানে ধোঁয়ার মধ্যে ফেনল উপস্থিত থাকে। অনুমোদিত রাসায়নিক সংরক্ষণকারী পদার্থ বা অ্যাপ্রুভেবল কেমিক্যাল প্রিজারভেটিভ এর উদ্দেশ্য হলো ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, ইস্টের বৃদ্ধি বন্ধ করা, দীর্ঘ সময় খাদ্য সংরক্ষণ করা, রং, স্বাদ ও গঠন স্থির রাখা। আর এর টাইপসগুলো হলো অ্যান্টিমাইক্রোবিয়াল সংরক্ষণকারী, যেমন সোডিয়াম বেনজোয়েট,
সরবিক অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট সংরক্ষণকারী যেমন BHA, BST, অ্যাসকর্বিক অ্যাসিড, কালার প্রোটেক্টর বা নাইট্রাইট বা নাইট্রেট যেমন সসেজ, মাংসে ব্যবহার। এর উদাহরণগুলো হলো বা এক্সাম্পল সোডিয়াম বেনজয়েট, পটাশিয়াম সরবেট, সোডিয়াম মেটাবাইসালফাইড, ক্যালসিয়াম প্রোপিওনেট, নাইট্রাইট ও নাইট্রেট। আর এর সুবিধা অসুবিধাগুলো হলো শক্তিশালী সংরক্ষণ ক্ষমতা, দীর্ঘমেয়াদে খাদ্য ভালো থাকে, শিল্প উৎপাদনে কার্যকর। আর অসুবিধাগুলো হলো অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর, কিছু ক্ষেত্রে অ্যালার্জি ও পার্শ্ব প্রতিক্রিয়া, অনুমোদিত মাত্রা অতিক্রম করলে স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। অনুমোদিত রাসায়নিক সংগ্রহের পদার্থ বা অ্যাপ্রুভাল কেমিক্যাল প্রিজারভেটিভ হলো অনুমোদিত রাসায়নিক সংরক্ষণের পদার্থ, যেমন রাসায়নিক পদার্থ নির্দিষ্ট তাপমাত্রায় খাদ্যে ব্যবহার করলে খাদ্য নষ্ট হওয়া রোধ করে এবং মানবদেহের জন্য ক্ষতিকর নয়, সেগুলোকে অনুমোদিত রাসায়নিক সংরক্ষণকারী পদার্থ বলে। মানে অ্যাপ্রুভাল কেমিক্যাল প্রিজারভেটিভস জিনিসটা কি সে সম্পর্কে জানলাম। এরপরে যেগুলো আছে উল্লেখযোগ্য, মানে অ্যাপ্রুভাল কেমিক্যাল প্রিজারভেটিভের মধ্যে উল্লেখযোগ্য হলো বেনজোইক অ্যাসিড ও বেনজয়েট বা পটাশিয়াম বেনজয়েট। এর ব্যবহার হলো ফল, জুস, কোয়াশ, জ্যাম, জেলি, আচার তৈরিতে। আর এর কীভাবে কাজ করে, কার্যকর হলো ইস্ট ও ছত্রাকের বৃদ্ধি রোধ করা, যেন ছত্রাক বা ইস্ট গ্রো করতে না পারে সেগুলো সে বাধা দেয়। আমরা জ্যাম, জেলি, জুস এগুলোতে ব্যবহার করি বেনজয়েট। আর সালফার ডাইঅক্সাইড ও সালফাইড বা পটাশিয়াম মেটাবাইসালফেট, এর ব্যবহার হলো ফল জুস, শুকনো ফল বা কোয়াশ। এর কার্যকারিতা হলো ব্যাকটেরিয়া ও ছত্রাকনাশক এবং রং সংরক্ষণে সহায়ক। সালফার ডাইঅক্সাইড ব্যবহার করলে ফলের কালার নষ্ট হবে না। আর সরবিক অ্যাসিড ও সরবেট বা ক্যালসিয়াম সরবেট, এর ব্যবহার হয় চিজ, বেকারি পণ্য, ফলজাত খাবারে। এ সমস্ত খাবারের জন্য ক্যালসিয়াম সরবেট বা সরবিক অ্যাসিড ব্যবহৃত হয়। এর কার্যকারিতা হলো ফাঙ্গাস ও ইস্ট প্রতিরোধ করা। প্রোপিওনিক অ্যাসিড ও প্রোপিওনেট বা সোডিয়াম প্রোপিওনেট, এর ব্যবহার হলো রুটি ও বেকারি পণ্য তৈরি করতে ব্যবহার করা হয়। আর কার্যকারিতা হলো ছত্রাক জন্ম রোধ করে, যেন ছত্রাক জন্মাতে না পারে, এই জন্য প্রোপিওনেট বা সোডিয়াম প্রোপিওনেট ব্যবহার করা হয়। আর নাইট্রেট ও নাইট্রাইট বা সোডিয়াম নাইট্রেট, এর ব্যবহার হলো প্রসেস করা মাংসে, সসেস এবং হ্যামে। এর কার্যকারিতা হলো ব্যাকটেরিয়া প্রতিরোধ করা। আর অ্যাসিটিক অ্যাসিড, এটা আমরা প্রায়শ ব্যবহার করি, বা ভিনেগার, এর ব্যবহার হলো আচার, সস তৈরি করতে। এর কার্যকারিতা হলো ব্যাকটেরিয়া বৃদ্ধি কমানো বা কমায়। ভিনেগারের ব্যবহার অ্যান্টিঅক্সিডেন্ট বা সংরক্ষণকারী, BHA বা BHT, বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিজারভেটিভস। এর ব্যবহার হলো তেল, চর্বিজাত খাবারে। আর এর কার্যকারিতা হচ্ছে অক্সিডেশন রোধ করা বা পচন রোধ করা বা নষ্ট হওয়া থেকে রক্ষা করবে। বিভিন্ন ধরনের চিজ, বিভিন্ন ধরনের ফল, এক মৌসুমে ফল আর এক মৌসুমে পাতে গেলে আমাদের কিছু প্রিজারভেটিভ ব্যবহার করতে হয়, যা স্বাস্থ্যসম্মত।
আর এটার কিছু সংক্ষেপে এক্সাম্পল: অনুমোদিত রাসায়নিক সংরক্ষণের পদার্থ নির্দিষ্ট সীমার মধ্যে ব্যবহার করলে খাদ্য নিরাপদ থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। এটা হচ্ছে এর কনক্লুশন। অতিরিক্ত ব্যবহার করলে যেমন স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে, বেশি পরিমাণ প্রিজারভেটিভ ব্যবহার করা যাবে না। স্ক্যানিংয়ের উপকারিতা বা বেনিফিটস অফ ক্যানিং: দীর্ঘদিন ফল সংরক্ষণ করা যায়, পুষ্টিগুণ অনেকাংশে বজায় থাকে, সহজে পরিবহন ও বাজারজাত করা যায়। এই জন্য স্ক্যানিং খুবই একটা ইম্পর্টেন্স। শুধু ভোকেশনাল কেমিস্ট্রির অধ্যায়ের মধ্যে এগুলো আছে স্ক্যানিং। আর এই স্ক্যানিং থেকে আমরা জানবো আম এবং আনারসের ক্যানিং প্রক্রিয়া, ম্যাঙ্গো অ্যান্ড পাইনঅ্যাপল ধাপে ধাপে বর্ণনা করা হলো। আমের ক্যানিং প্রক্রিয়া বা ম্যাঙ্গো ক্যানিং প্রসেস পদ্ধতিগুলো হলো: প্রথমে নাম্বার 1, ফল নির্বাচন বা সিলেকশন করা। এক্ষেত্রে পরিপক্ক, তাজা, পচন মুক্ত ও আঁশবিহীন আম নির্বাচন করতে হবে। ধোয়া বা ওয়াশ, পানি দিয়ে ধৌত করতে হবে। পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে ময়লা ও জীবাণু দূর করা, মানে ম্যাঙ্গোর ক্ষেত্রে। আর খোসা সরানো ও কাটা, আমের খোসা সরিয়ে প্রয়োজন অনুযায়ী টুকরা বা স্লাইস করা। বীজ অপসারণ বা স্টোন রিমুভাল, আমের আঁটি আলাদা করতে হবে। আর ব্লাঞ্চিং এটা হচ্ছে 85 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে 2 থেকে 3 মিনিট রেখে এনজাইম নিষ্ক্রিয় করা। মানে মনে রাখতে হবে যে 85 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেশি সময় না, 2 থেকে 3 মিনিট রেখে দিলেই এনজাইম নিষ্ক্রিয় হবে। আর নাম্বার 6, ধাপ 6, চিনি সিরাপ প্রস্তুত করা বা সুগার সিরাপ প্রিপারেশন। প্রয়োজন অনুযায়ী 30 থেকে 40% ব্রিক্স বা চিনি সিরাপ তৈরি করতে হবে বা তৈরি করা। ধাপ 7, ক্যান করা বা ফিলিং করা। ক্যানের মধ্যে আমের টুকরো রেখে উপর থেকে গরম সিরাপ ঢালা। এয়ার এক্সস্টিং, ক্যান গরম করে ভিতরে বাতাস বের করা। এরপর হচ্ছে সিলিং করা, ক্যান শক্তভাবে সিল করতে হবে। স্টেরিলাইজেশন হলো 100 ডিগ্রি থেকে 115 ডিগ্রি সেলসিয়াস তাপে নির্দিষ্ট সময় গরম করা হয়। ঠান্ডা করা ও সংরক্ষণ করা, কুলিং অ্যান্ড স্টোরেজ, ঠান্ডা শুরু করে শুকনো ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করা। এই হচ্ছে ম্যাঙ্গো ক্যানিং প্রসেস। এরপর আছে পাইনঅ্যাপল বা আনারসের ক্যানিং প্রসেস প্রক্রিয়াগুলো হলো: প্রথমে ফল নির্বাচন করতে হবে, মানে ফ্রুট সিলেকশন। পাকা, মিষ্টি ও আঁশযুক্ত নয় এমন আনারস নির্বাচন করতে হবে। আর এরপরে আনারস ধুতে হবে বা ওয়াশ করতে হবে, পরিষ্কার পানি দেয়া। আর খোসা ও চোখ সরানো, আনারসের খোসা ও চোখ অপসারণ করতে হবে। ধাপ 4, কোর অপসারণ বা কোর রিমুভাল, মাঝের শক্ত অংশ বাদ দেওয়া। কাটা বা কাটিং, স্লাইস, রিং বা টুকরো করা। ব্লাঞ্চিং, এই একই পদ্ধতি 85 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 থেকে 3 মিনিট গরম পানিতে রাখা। চিনি বা সিরাপ প্রস্তুত করা, 30 থেকে 40% ব্রিক্স এনে সিরাপ তৈরি করা। এরপরে ক্যান ফিল করতে হবে, ক্যানের মধ্যে আনারস রেখে গরম সিরাপ ঢালা। এরপর সে এক্সস্টিং, বাতাস বের করে ক্যান গরম করা হয়। সিলিং ও স্টেরিলাইজেশন, ক্যান সিল করে 100 ডিগ্রি থেকে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জীবাণু মুক্ত করা। পরিশেষে কুলিং ও সংরক্ষণ, মানে কুলিং অ্যান্ড স্টোরেজ, ঠান্ডা করে সংরক্ষণ করা হয়। এই গেল হচ্ছে আম এবং আনারসের ক্যানিং প্রসেসগুলো।
এরপরে মাছ ও মাংস ক্যানিংয়ের উদ্দেশ্য জানতে হবে দীর্ঘদিন সংরক্ষণ করা, জীবাণু ধ্বংস করা, পুষ্টিগুণ বজায় রাখা, সহজ পরিবহন ও বাজারজাতকরণ করা। আমরা জানলাম। এখন হচ্ছে মাছ ও মাংস ক্যানিং এর উদ্দেশ্য হলো তাপ প্রয়োগের মাধ্যমে ক্ষতিকর জীবাণু ও এনজাইম ধ্বংস করে খাবারকে দীর্ঘস্থায়ী করা যাতে এতে নষ্ট না হয় এবং দীর্ঘ সময় ধরে সংরক্ষণ ও ব্যবহার করা। পাশাপাশি এটি প্রোটিনের চাহিদা পূরণ করে এবং জরুরি অবস্থায় খাবারের সহজলভ্যতা নিশ্চিত করে। আম এবং আনারস আমরা জানছি এটা হচ্ছে মাংস এবং মাছের ক্ষেত্রে ক্যানিংয়ের মাধ্যমে খাবার জীবাণুমুক্ত রান্না করা অবস্থায় থাকে, যা সংরক্ষণ, পরিবহন এবং তাৎক্ষণিক ব্যবহারের জন্য সুবিধাজনক। মাছের ক্যানিং প্রসেস বা মাছের ক্যানিং পদ্ধতি হলো কাঁচামাল নির্বাচন করতে হবে। প্রথমে মাছ নির্বাচন করতে হবে, তাজা, গন্ধ মুক্ত ও পচনবিহীন মাছ নির্বাচন করা। এরপরে ধুতে হবে পরিষ্কার পানি দ্বারা, ময়লা রক্ত দূর করতে হবে, কাটা ও পরিষ্কার করতে হবে, আঁশ, নাড়ি ভুঁড়ি ও মাথা অপসারণ করে প্রয়োজন অনুযায়ী টুকরা করা। বাইন্ডিং বা প্রি কুকিং, হালকা লবণ পানিতে রাখা বা হালকা সিদ্ধ ভ্যাপ দেওয়া, যেমন 10 থেকে 15 মিনিট। আর ক্যান করা বা ভরা, ক্যানের মধ্যে মাছের টুকরা রেখে তেল, লবণ, পানি বা সস যোগ করা হয়। এক্সস্টিং, গরম মানে ক্যানটাকে গরম করে বাতাস বের করে দেওয়া। এরপরে সিলিং করা, ক্যান সম্পূর্ণ বায়ুরোধীভাবে সিল করতে হবে। স্টেরিলাইজেশন করতে হবে, মানে 115 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে 121 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রেসার রিট্রে নির্দিষ্ট সময় গরম করা। কুলিং ও সংরক্ষণ করা, দ্রুত ঠান্ডা করে শুকনো ও ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। এই হচ্ছে ফিশ ক্যানিং প্রসেস এর পদ্ধতি। মিট ক্যানিং প্রসেস হলো মাংস সিলেকশন করতে হবে, তাজা, স্বাস্থ্যসম্মত ও রোগমুক্ত পশুর মাংস নির্বাচন করতে হবে। এরপরে ধোয়া ও স্টিমিং করতে হবে। রক্ত, চর্বি ও অপ্রয়োজনীয় অংশ অপসারণ করতে হবে। এরপরে কাটতে হবে, প্রয়োজন অনুযায়ী টুকরা বা কিউব করতে হবে। এরপরে প্রি কুকিং করতে হবে, হালকা সিদ্ধ বা ভাপ দেওয়া হয় যাতে রক্ত ও জীবাণু কমে। 5 নম্বর হচ্ছে লবণ বা মশলা যোগ করা। লবণ, মশলা বা ব্রথ যোগ করা হয়। এরপরে ক্যানে ভরা বা ক্যান ফিল করতে হবে। ক্যানের মধ্যে মাংস ও গ্রেভি বা ব্রথ ভরা হয়। এক্সস্টিং করতে হবে, ক্যানের ভিতর বাতাস থাকতে বাতাস বের করে দিতে হবে। এরপরে সিলিং করতে হবে, ক্যান বায়ুরোধীভাবে বন্ধ করতে হবে। স্টেরিলাইজেশন করতে হবে, 115 থেকে 120 ডিগ্রি তাপমাত্রায় প্রেসার কুকার বা রিট্রে জীবাণুমুক্ত করা। কুলিং ও সংরক্ষণ করতে হবে, ঠান্ডা করে সংরক্ষণ করা। এই হচ্ছে মিট ক্যানিং প্রসেস। এরপরে হোমওয়ার্ক বা বাড়ির কাজ। খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক এবং অনুমোদিত রাসায়নিক সংরক্ষণকারী পদার্থের সংজ্ঞা দাও। আম এবং আনারসের ক্যানিং প্রক্রিয়া বর্ণনা করো। মাছ এবং মাংসের ক্যানিং প্রক্রিয়া বর্ণনা করো। এই হচ্ছে 3টে প্রশ্ন এই অধ্যায়ে। এটা হচ্ছে হোমওয়ার্ক বা বাড়ির কাজ। আর এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো, পুনরায় এই সেশনটি দেখতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।